হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। টপ 50 MCQs নিয়ে আমরা আলোচনা করব ইন্ডিয়ান পলিটি থেকে। আজকে আমাদের প্র্যাকটিস সেট 3 নিয়ে আলোচনা করব। এর আগে দুটি পার্ট তোমরা চাইলে দেখে নিতে পারো। আমাদের প্রথম প্রশ্ন, সুপ্রিম কোর্ট রুলড ইন দি কেশবানন্দা ভারতী কেস অফ ড্যাশ দ্যাট দ্য প্রিয়াম্বল ইজ আ কনস্টিটিউয়েন্ট অফ দি কনস্টিটিউশন। তো সিম্পল, সুপ্রিম কোর্ট কেশবানন্দা ভারতী কেস যে কত সালের সেটি সম্পর্কে এখানে জানতে চাওয়া হচ্ছে, যেখানে প্রিয়াম্বল ইজ আ কনস্টিটিউয়েন্ট অফ দ্য কনস্টিটিউশন এই কথাটি বলা হয়েছে। তো কেশবানন্দা ভারতী কেস ভীষণই গুরুত্বপূর্ণ একটি কেস এবং তার সাল হচ্ছে 1973। নেক্সট, হু ইজ দি কারেন্ট এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা? তো কারেন্ট এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা জগদীপ ধনকর। এবার এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা মিনস এখানে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে বোঝায়। সো ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইনি হচ্ছেন গিয়ে সেকেন্ড হাইয়েস্ট কনস্টিটিউশনাল অফিস। সো এইভাবে কিন্তু আমাদের বুঝে আনসার করতে হবে এবং বর্তমানে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার অফিস হোল্ড যিনি করছেন তার নাম হচ্ছে জগদীপ ধনকর। তাই জন্য এই প্রশ্নটির উত্তর আমাদের জগদীপ ধনকর হল। নেক্সট, এখানে আমরা যদি ভাইস প্রেসিডেন্ট নিয়ে কিছু ইনফরমেশন একটু রিভাইজ করে নেওয়ার চেষ্টা করি, তাহলে আর্টিকেল 63 ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে নিয়ে কথা বলে। আর্টিকেল 64 ভাইস প্রেসিডেন্ট টু বি এক্স অফিসিও চেয়ারম্যান অফ দি কাউন্সিল অফ স্টেট বা রাজ্যসভা এটিকে নিয়ে কথা বলে। 66 ইলেকশন অফ দি ভাইস প্রেসিডেন্টকে নিয়ে কথা বলে। 67 টার্ম অফ অফিস অফ ভাইস প্রেসিডেন্টকে নিয়ে কথা বলে। তাহলে 66 ইলেকশন, 67 টার্ম, এই কথাটা মাথায় রাখতে হবে। 66 ইলেকশন, 67 টার্ম। হি অর শি ইজ দি এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, যেটা আমরা পড়লাম। সো এখানে প্রত্যেকটি আর্টিকেল কিন্তু আমাদের ভীষণ রকমভাবে মনে রাখতে হবে, বিকজ আর্টিকেলস থেকে এখন রিসেন্টলি কিন্তু কোশ্চেন আসছেই। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া জাজ? তো এখানে কে জাজ নয়। এবার এখানে পুরোপুরিভাবে আমরা যদি বলি, এই টাইপের কোশ্চেন একটু সমস্যা তৈরি করে ফেলে যদি না আমাদের প্রপারলি কারেন্ট অ্যাফেয়ার্স বেসড ডেটার নলেজ না থাকে। তো এক্ষেত্রে উত্তর হচ্ছে প্রতীক জালান। বাট এই কোশ্চেনগুলো কিন্তু পারা না পারা পুরোটাই ভাগ্যের ব্যাপার। নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যাপয়েন্টমেন্ট ইজ নট মেড বাই দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তাহলে যেটি স্টেট করে সেটি এখানে কি প্রেসিডেন্ট করবে না? তাহলে এখানে দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে গিয়ে স্টেট ছাড়াও আরেকটা কনসেপ্ট, দ্যাট ইজ স্পিকার অফ লোকসভা। লোকসভার স্পিকারকে নিয়ে যদি এখানে কথা বলা হয়, তাহলে লোকসভার স্পিকার হচ্ছে এই মুহূর্তে ওম বিড়লা, এবং তিনি কততম স্পিকার? তিনি হচ্ছেন 17তম স্পিকার। এবং আর্টিকেল এখানে স্পিকারকে নিয়ে কোন আর্টিকেলে এই প্রভিশনসগুলো নিয়ে কথা বলা হয়? 98 আর্টিকেলে স্পিকারকে নিয়ে কথা বলা হয়। স্পিকার অফ লোকসভা যিনি কিনা প্রিসাইডিং অফিসার থাকেন, হাইয়েস্ট অথরিটি থাকে লোকসভার মানে লোয়ার হাউসে, তার যে অ্যাপয়েন্টমেন্ট, তার যে মেম্বাররা, লোকসভার যে মেম্বাররা তাদের থ্রু দিয়ে হয়। তো স্পিকার ইলেক্টেড ফ্রম বাই দি লোকসভা ফ্রম অ্যামং ইটস মেম্বার, তাদের মেম্বারদের থেকে হয়। তো এক্ষেত্রে স্পিকার অফ লোকসভা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড নয়। জিভি মাভালাঙ্কার ইনি হলেন প্রথম স্পিকার, এবং আন্নাস্বামী আয়াঙ্গার ইনি হলেন গিয়ে ফার্স্ট ডেপুটি স্পিকার। তো এ আয়াঙ্গার এবং মাভালাঙ্কার ইনি ফার্স্ট স্পিকার, এবং ডেপুটি স্পিকারের নামটা আমাদের মনে রাখতে হবে। দ্য ডেট অফ ইলেকশন অফ লোকসভা স্পিকার ইজ ফিক্সড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এখানে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। লোকসভা স্পিকারের অ্যাপয়েন্টমেন্টটা ওনার মেম্বারদের দ্বারা হয়ে থাকে, লোকসভার মেম্বারদের দ্বারা হয়ে থাকে, বাট ডেট অফ ইলেকশন, কবে লোকসভা স্পিকারের ইলেকশনটা হবে, সেটা হয়ে থাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। সো এই যে ফ্র্যাগমেন্টেড উপায়ে আমরা যে পড়াশোনা করছি, সেটাকে ঐক্যবদ্ধ করার জন্য, তোমাদের প্রিপারেশনকে অনেকটা খুব তাড়াতাড়িভাবে কমপ্লিট করার জন্য তোমরা কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়ালকে এখানে পারচেস করতে পারো, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, ডেমো সেকশনটিও তোমরা দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে, দ্য পাওয়ার অফ অ্যামনেস্টি ইন ইন্ডিয়া ইজ গিভেন টু। অ্যামনেস্টি এখানে মানে জানতে হবে, আদারওয়াইজ আমি এখানে উত্তর করতে পারবো না। অ্যামনেস্টি মিনিং কি? অ্যামনেস্টি মিনিং হচ্ছে ক্ষমা। তো ক্ষমা করতে পারে কে? ক্ষমা করতে পারে এখানে পার্ডনিং পাওয়ার কার আছে? সো পার্ডনিং পাওয়ার আছে প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ারের আর্টিকেল, এবং এখানে আর কার পার্ডনিং পাওয়ার আছে? তো সেক্ষেত্রে আমাদের গভর্নরের আছে। সো প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ারের আর্টিকেল হচ্ছে 72 আর গভর্নরের হচ্ছে 161। দুটোই কিন্তু আমাদের মনে রাখতে হয়। প্রেসিডেন্টের পার্ডনিং পাওয়ার মানে কমপ্লিট পার্ডন করার ক্ষমতা আছে, যেটি কিনা গভর্নরের নেই, এই কথাটাও আমাদের ছোট করে মনে রাখতে হয়। নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ফিচার সেইজ দ্যাট পিপল অফ ইন্ডিয়া হ্যাভ আ ডাইরেক্ট রোল ইন ইলেক্টিং দেয়ার রিপ্রেজেন্টেটিভ? কোন ফিচার আমাদেরকে বলছে যে ভারতবর্ষের মানুষের কাছে ক্ষমতা আছে ডাইরেক্টলি তাদের রিপ্রেজেন্টেটিভকে ইলেক্ট করার জন্য? সো এক্ষেত্রে আমাদের যে উত্তর সেটি হচ্ছে পার্লিয়ামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তো আমাদের গভর্নমেন্ট পার্লামেন্টারি বেশ কিছু ফিচার রাখে, ফেডারেল বেশ কিছু ফিচার রাখে, সেগুলোকে আমাদের সুন্দরভাবে মনে রাখতে হয়। যেমন আমরা যদি বলা হয় সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন, এটা কিসের ফিচার? সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন বা রিটেন কনস্টিটিউশন, এটা কিসের ফিচার? এগুলো কিন্তু পুরোটাই ফেডারেলের ফিচার, পার্লামেন্টারি ফর্মের নয়। তো এখানে বুঝতে হবে যে কোনটা পার্লামেন্টারি ফর্ম, কোনটা ফেডারেল ফর্ম, এগুলো আমাদের জিজ্ঞাসা করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন,
হু সেইড ইন্ডিয়া ইজ আ কোয়াসি ফেডারেল স্টেট। কোয়াসি ফেডারেল স্টেট কে বলেছে? তো কেসি ওয়্যার বলেছে। কিভাবে শর্ট ট্রিক্স বা নিমোনিক্সের দ্বারা মনে রাখতে পারো? কোয়াসি কেসি এভাবে পড়তে পড়তে কিন্তু হয়ে যায়। নেক্সট, বি আর আম্বেদকর আর্টিকেল 32 কে হার্ট অ্যান্ড সোল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছেন। হুইচ অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইট ইট কন্টেন? হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশন এখানে আর্টিকেল 32 কে বলা রয়েছে। এবার আমাদের ফান্ডামেন্টাল রাইট অরিজিনালি ছিল 7টা, তারপরে এখানে আমাদের 6টা ফান্ডামেন্টাল রাইট হয়ে গেছে, বিকজ রাইট টু প্রপার্টি এটি অমিট হয়ে গেছে আমাদের এখান থেকে। রাইট টু প্রপার্টিকে এখানে কি করা হয়েছে? অমিট করা হয়েছে। রাইট টু প্রপার্টিকে এখানে বলা যেতে পারে ডিলিট করা হয়েছে। সো রাইট টু প্রপার্টিকে ডিলিট করা হয়েছে কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা? 44th অ্যামেন্ডমেন্ট 1978 এর দ্বারা। 44th অ্যামেন্ডমেন্ট 1978। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেল 32 হার্ট অ্যান্ড সোল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটি কিসের পার্ট? এটি রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজের পার্ট। রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ। নেক্সট এখানে আমরা যদি দেখি, মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট এন্টাইটেল টু রিসিভ স্যালারিজ অ্যান্ড অ্যালাওয়েন্সেস। তো আইদার হাউস অফ দি পার্লামেন্ট এখানে স্যালারি এবং অ্যালাওয়েন্সেস কিসের থ্রু দিয়ে রিসিভ করে? সো কোন আর্টিকেলের থ্রু দিয়ে রিসিভ করে? এবার এখানে না বেশ কিছু পয়েন্ট দেখো, লাইক এমন পসিবিলিটিস কখনোই থাকবে না যে তুমি সমস্ত আর্টিকেল তোমার মনে থাকবে, বাট একটা রেঞ্জ যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি আনসার করতে পারবে। এবার হাউস অফ পার্লামেন্টকে নিয়ে এখানে কথা বলা হচ্ছে। 512 আর্টিকেলটা এখানে আমরা যদি দেখি, তাহলে এই আর্টিকেলের রেঞ্জের সাথে পার্লামেন্টের কানেকশন আছে কিনা একটা কোশ্চেন মার্ক। আমরা এইটা তো অন্তত সবাই জানি যে 79 পার্লামেন্টের সাথে কানেক্টেড সামহাও, তাহলে কাছাকাছি 106 হাউস অফ পার্লামেন্টের সাথে, যেটি কিনা স্যালারি অ্যালাওয়েন্সের সাথে কানেক্টেড হবে। এভাবে না লজিক্যালি পড়তে হয়, লজিক্যালি আনসার করতে হয়, সব কিছুর আনসার কিন্তু জানা থাকে না। পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন কেম ইনটু এক্সিস্টেন্স আন্ডার দি পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন কেম ইনটু এক্সিস্টেন্স 73rd and 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এখানে আমরা দেখতে পারি 73rd and 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এটা কবে? 73rd 74 দুটোই কিন্তু আমাদের 1992-তে। বাট এদের কিন্তু এফেক্টিভিটি আমরা যদি বলি সেটা 1993-তে এসেছে। এবার যদি প্রশ্ন আসে কবে এসেছে, 24th এপ্রিলে এসেছে, 24th এপ্রিল। ওকে, নেক্সট আমরা যদি দেখি, which one of the following is not stipulated in the Constitution of India? ইট মিনস কোনটি কনস্টিটিউশনে বলা নেই বা কোনটি কনস্টিটিউশনাল বডি নয়। সো ইউপিএসসি এটি আমাদের কনস্টিটিউশনাল বডি, এটা আমরা জানি, বিকজ ইউপিএসসির আর্টিকেল আছে, এটা মাথায় রাখতে হবে। আর্টিকেল কত ইউপিএসসির? 315 থেকে 323 ইউপিএসসির আর্টিকেলকে নিয়ে কথা বলে। এটি একটি কনস্টিটিউশনাল বডি, যার মধ্যে 315 হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ দি ইউপিএসসি, তাহলে ইউপিএসসি হলো না। তারপরে হচ্ছে ইলেকশন কমিশন, তো ইলেকশন কমিশনের আর্টিকেলও আছে, দ্যাট ইজ 324। ইলেকশন কমিশনও এখানে তার মানে হলো না, কারণ কনস্টিটিউশনে বলা রয়েছে। কাউন্সিল অফ মিনিস্টার, এদের ব্যাপারেও বলা রয়েছে, তাহলে উত্তরটা কি পড়ে রইলো? এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু উত্তরের কাছাকাছি তোমরা পৌঁছে যেতে পারো, দ্যাট ইজ প্ল্যানিং কমিশন। নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল ডেসক্রাইবস অ্যাবাউট দি পার্সন ভলেন্টিয়ারলি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ আ ফরেন স্টেট নট টু বি সিটিজেন। যারা ফরেন স্টেটের সিটিজেনশিপ নিয়ে নিয়েছে তারা আমাদের এখানে সিটিজেন হতে পারবে না। তো ফরেন স্টেটের সিটিজেনশিপ যারা নিয়ে নিয়েছে আমাদের এখানে হতে পারবে না, সেটি হলো আর্টিকেল 9। আর জাজ অফ আ সুপ্রিম কোর্ট মে রিজাইন হিজ অফিস বাই রাইটিং টু, সুপ্রিম কোর্টের জাজ এখানে রিজাইন করবে কাকে লিখে? সো প্রেসিডেন্টকে লিখে, সুপ্রিম কোর্ট বলো বা হাইকোর্ট বলো, কাকে লিখে রিজাইন করবে? প্রেসিডেন্টকে লিখে। ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল এস্টাবলিশড হয়েছে কত সালে? ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল এনজিটি এখানে এস্টাবলিশড হয়েছে। এনজিটির ফুল ফর্মও আমাদের জিজ্ঞাসা করা হয়ে থাকে, এনজিটির হেডকোয়ার্টারও জিজ্ঞাসা করা হয়। সো এনজিটি এস্টাবলিশড হয়েছে 2010-এ, এবং এনজিটি কিন্তু আমাদের স্পেশালাইজড জুডিশিয়াল বডি, এবং এনভায়রনমেন্ট রিলেটেড কেসেসগুলোকে কিন্তু এরা দেখে। এটা 2010 থেকেই আমরা বলতে পারি এফেক্টিভ। নেক্সট, অরিজিনাল জুরিসডিকশন অফ দি সুপ্রিম কোর্ট কোন আর্টিকেলে বলা রয়েছে? অরিজিনাল জুরিসডিকশন অফ দি সুপ্রিম কোর্ট 129 কিন্তু কোর্ট অফ রেকর্ডকে নিয়ে কথা বলে। কোর্ট অফ রেকর্ড এটিও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, কোর্ট অফ রেকর্ডকে নিয়ে কথা বলে। 136 এখানে যদি আমরা দেখি, 136 ইন্ডিয়ান কনস্টিটিউশনের, এটি কিন্তু সুপ্রিম কোর্টকে স্পেশাল লিভের পাওয়ার দেয়। 36, 36, 3 দুগুণে 6 কেমন কেমন মিলে যাচ্ছে, এভাবে ভাবা যেতে পারে। এটা হচ্ছে স্পেশাল লিভ এখানে স্পেশাল লিভ বা বলা যেতে পারে স্পেশাল লিভ টু অ্যাপিল ফর এনি জাজমেন্ট ডিটারমিনেশন, এটি সুপ্রিম কোর্টকে দিয়ে থাকে স্পেশাল লিভ। নেক্সট প্রশ্ন আমরা যদি দেখি, তার যাওয়ার আগে তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারো, এবং এখানে তোমরা ওয়েবসাইট ভিজিট করার ক্ষেত্রে আমরা যদি দেখি
বিভিন্ন আলাদা আলাদা নোটস তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। পলিটির ওয়ান লাইনার পেয়ে যাবে, পলিটির এখানে অন্যান্য যদি তোমরা বিসিএস এর প্রিপারেশন নাও তার জন্য এই নোটটি রয়েছে। বিসিএস ছাড়া যদি অন্য কোনো এক্সামের প্রিপারেশন নাও, সেটা ফুড এসআই হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, মিসলেনিয়াস, রেল কিংবা অন্য যে কোনো WBPSC ক্যাটাগরি, তখন তোমরা এই নোটসটি আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করে দেখতে পারো। এবং প্রিপারেশন যখন কমপ্লিট হয়ে যাবে, যদি রিভিশন এখানে করতে হয়, তাহলে কিন্তু ওয়ান লাইনারটা তোমাদের জন্য অনেকটা সুন্দরভাবে বানানো, যেখানে তোমরা ওয়ান লাইনারগুলো দেখেই বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন হয়েছে কি হয়নি। সো আমাদের ওয়েবসাইটটি তোমরা চাইলে ভিজিট করতে পারো। Next question. In addition to Chief Election Commissioner, 2 other election commissioner were appointed in the Election Commission for the first time. তো ইলেকশন কমিশনারের বেসিসে এখানে বলা হচ্ছে যে দুজন আলাদা ইলেকশন কমিশনারকে এখানে অ্যাপয়েন্ট করার কথা আসছে প্রথমবার। কোথায়? তো প্রথমবার এই ডিসিশনটা এসেছে 1989-এ। তার আগে এটি সিঙ্গেল মেম্বার বডি ছিল। আফটার দ্যাট এটা মাল্টি মেম্বার বডি, বাট দুজন মেম্বার বডি হয়ে যায়। ইন হুইচ অফ দ্য ফলোইং কাউন্সিল অ্যাক্ট এস্টাবলিশ দি ডায়ার্কি সিস্টেম ফার্স্ট টাইম ইন স্টেট? ডায়ার্কি সিস্টেম কবে কবে এসেছে, মানে কোন সালে এসেছে? ভেরি সরি, ডায়ার্কি মানে 2, ঠিক আছে, 2। তো 19 আর 19 এটা হচ্ছে ডায়ার্কির কনসেপ্ট, 19-19। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ ফিচার কমন টু বোথ ইন্ডিয়ান ফেডারেশন অ্যান্ড আমেরিকান ফেডারেশন? ইন্ডিয়ান এবং আমেরিকান ফেডারেশনে এখানে কোনটা কমন সেই ব্যাপারে আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে। এবার দেখো, এই টাইপের যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো সলভ করার জন্য অপশনটা না খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। যদি আমি দেখি আ সিঙ্গেল সিটিজেনশিপ, তো আমাদের ইন্ডিয়াতে সিঙ্গেল সিটিজেনশিপ থাকলেও আমেরিকাতে তো সিঙ্গেল সিটিজেনশিপ নেই, তাহলে এটা কাটা। 3 লিস্টস ইন দি কনস্টিটিউশন, আচ্ছা 3টে যে লিস্ট আছে, এটা কিন্তু খুব দরকারি একটা কোশ্চেন, যে লাইক ফেডারেশন এবং আমেরিকান ফেডারেশনের যে কনসেপ্ট সেইটার কমন বলছে। এবার দেখো, লিস্ট যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা তো আমরা আমেরিকার রেসপেক্টে নিইনি। এবার এখানে সুপ্রিম কোর্টের যে ইন্টারপ্রিটেশনটা রয়েছে না, সেটা আমরা এখানে আমাদের এবং আমেরিকার ফেডারেশনের সাথে কমন, তাহলে আমাদের উত্তরটা কিন্তু অপশন নাম্বার ডি হয়ে যাবে। নেক্সট, কোন আর্টিকেল ইকুয়ালিটি বিফোর লকে নিয়ে কথা বলে? ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, এইটি আমাদের আর্টিকেল কত? 14, আর্টিকেল 14, এবং এটি আমাদের ফান্ডামেন্টাল রাইট পার্ট 3-তে রয়েছে। নেক্সট রয়েছে দ্য নাম্বার অফ টোটাল রেকগনাইজ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। তো এই মুহূর্তে আজকে অ্যাজ অফ 2024 আমাদের এখানে টোটাল রেকগনাইজ ল্যাঙ্গুয়েজ কটা রয়েছে? তো টোটাল রেকগনাইজ ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের 22টি রয়েছে। এবার এই যে অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ, এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, এখানে যদি দেখি আমাদের ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা বলতে পারি নয় হিন্দি অ্যান্ড ইংলিশ। হিন্দি অ্যান্ড ইংলিশ, এখানে একটা পয়েন্ট আছে, এটা কিন্তু অর নয়, এটা থেকেও আমাদের মাথায় রাখতে হবে, হিন্দি অ্যান্ড ইংলিশ। আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের যে অ্যাক্ট, সেই অ্যাক্টের সাল হচ্ছে 1963। দুটোই আমাদের ডেটা একটু মাথায় রাখবে। Which article of Constitution of India deals with the power of High Court to issue writ? তো রিটস জুরিসডিকশন এখানে হাই কোর্টেরও রয়েছে, সুপ্রিম কোর্টেরও রয়েছে, বাট হাইকোর্টের রিটস জুরিসডিকশন সুপ্রিম কোর্টের থেকে অনেক বেশি। এবং এক্ষেত্রে হাইকোর্ট যে ইস্যু করছে রিটস, তার যে আর্টিকেল, সেই আর্টিকেল কত? সেই আর্টিকেল হচ্ছে আর্টিকেল 2 to 6। সুপ্রিম কোর্ট যখন করবে সেটা অ্যাকর্ডিং টু আর্টিকেল 32, আর যখন হাইকোর্ট করবে সেটা হবে 2 to 6। নেক্সট প্রশ্ন দেখি, ড্যাশ ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারম্যান অফ দ্য স্টেট রিঅর্গানাইজেশন কমিটি ইন 1953। তো এখান থেকে এই প্রশ্নটাও কিন্তু হয়ে যায় যে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন কত সালে স্থাপন করা হয়? 1953-তে। তো চেয়ারম্যান এখানে জানতে চাওয়া হচ্ছে, তার নাম কি? তো স্টেট রিঅর্গানাইজেশন কমিশনের চেয়ারম্যানের নাম ফজল আলী কমিশন, ফজল আলী কমিশন। নেক্সট প্রশ্ন আমাদের কি আছে, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হ্যাজ রিডিউস দ্য ভোটিং এজ ইন ইন্ডিয়া ফ্রম 21 ইয়ার্স টু 18 ইয়ার্স? 21 থেকে 18 বছর করে দিয়েছে কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এসছে এই প্রশ্নটি। এবার এখানে দেখো না, অনেক সময় কনস্টিটিউশনের এই যে অ্যামেন্ডমেন্টগুলো, আমরা হয়তো অ্যামেন্ডমেন্টের নাম মনে রাখি, সাল ভুলে যাই, বা সাল মনে রাখি, অ্যামেন্ডমেন্টের নাম ভুলে যাই, এবং এই কাছাকাছি সালগুলো কিন্তু খুব কনফিউশন তৈরি করতে পারে। তো যদিও বা এখানে আমাদের উত্তরটা 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1989। নেক্সট হচ্ছে, হু ইজ দি চেয়ারম্যান অফ দি ইন্টার স্টেট কাউন্সিল? ইন্টার স্টেট কাউন্সিল, একটি স্টেট এবং আরেকটি স্টেট, তাদের দুজনের মধ্যে যে মধ্যস্থতা, সেটি কে করে থাকে? তো ইন্টার স্টেট কাউন্সিলের এখানে চেয়ারপারসন যিনি হয়ে থাকেন, তিনি হলেন প্রাইম মিনিস্টার। আর একইভাবে যদি প্রশ্ন আসে যে ইন্টারস্টেট কাউন্সিল ফর্ম কে করে, এস্টাবলিশ কে করে, তখন কিন্তু উত্তর আমাদের হবে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কিন্তু এস্টাবলিশ করে, বাট ইন্টারস্টেট কাউন্সিলের যিনি চেয়ারপারসন, তিনি হলেন আমাদের প্রাইম মিনিস্টার।
এই দুটো জায়গা কিন্তু একটু মাথায় রেখো। নেক্সট হচ্ছে হু ইস্যুজ ইলেকশন সিম্বলস ইন ইন্ডিয়া, খুবই স্বাভাবিক, ইলেকশন সিম্বলকে ইস্যু করে, ইলেকশন কমিশন ইস্যু করবে। ইলেকশন কমিশন নিয়ে যদি কয়েকটা কথা বলা যায়, মানে যে কোশ্চেনগুলো বারে বারে আমাদের ইলেকশন কমিশনকে নিয়ে আসে, তো তার প্রথম প্রশ্ন হচ্ছে আর্টিকেল কত 3 to 4, ইলেকশন কমিশন 3 to 4, আমাদের ইলেকশন কমিশনকে নিয়ে আমরা কথা বলি। আমাদের যে যত রকমের ইলেকশনস রয়েছে তার সুপারিনটেন্ডেন্স, তার কন্ট্রোল, তার ডাইরেকশন, কোন ডেটে হবে, তারা কোন সিম্বল ইস্যু করবে, সমস্ত কিছু কিন্তু দেখে হচ্ছে এই ইলেকশন কমিশনের মেম্বাররা। এবার এই যে ইলেকশন কমিশন রয়েছে এটি কততম পার্টে রয়েছে, তো পার্ট 15 কিন্তু ইলেকশন কমিশন আমাদের রয়েছে। নেক্সট প্রশ্ন যদি দেখি, নেক্সট আ সিটিজেন অফ ইন্ডিয়া উইল লুজ হিজ অর হার সিটিজেনশিপ ইফ হি অর শি, তো একজন ব্যক্তি যিনি কিনা ভারতীয় নাগরিক, সে তার সিটিজেনশিপ কিভাবে লুজ করতে পারে? গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করে, রিনাউন্সেস ইন্ডিয়ান সিটিজেনশিপ, অথবা ভলেন্টিয়ারি অ্যাকোয়ার দ্য সিটিজেনশিপ অফ অ্যানাদার কান্ট্রি, ম্যারিজ আ সিটিজেন অফ অ্যানাদার কান্ট্রি। তো দেখো গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করতে পারবে, বিকজ আমাদের এখানে ডেমোক্রেসি নিয়ে আমরা কাজ করি, তাহলে এক নাম্বারটা হলো না। ম্যারিজ আ সিটিজেনশিপ অফ অ্যানাদার কান্ট্রি, কেউ কাউকে অন্য কাউকে বিয়ে করতেই পারে। এবার অপশন নাম্বার 2 আর 3 মধ্যে দেখো ভলেন্টিয়ারি অ্যাকোয়ার দ্য সিটিজেনশিপ অফ অ্যানাদার কান্ট্রি, অন্য কান্ট্রির থেকে এখানে সিটিজেনশিপ নিল। আরেকটা অপশন আছে রিনাউন্সেস ইন্ডিয়ান সিটিজেনশিপ, রিনাউন্স হচ্ছে গিয়ে কোনো কিছুকে পরিত্যাগ করা, সে যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ এখানে কি করে পরিত্যাগ করে দেয়। তো সবার আগে দেখো আমাদের অপশন তো দুটোই আমার এখানে হচ্ছে গিয়ে সঠিক লাগছে, কারণ আমাদের তো এখানে সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে, ডুয়াল সিটিজেনশিপ নেই। কিন্তু এই ক্ষেত্রে এই যে পরীক্ষাটা হয়েছিল, এই পরীক্ষাতে যে উত্তরটি আর কি নেওয়া হয়েছিল অফিসিয়ালি, সেটা হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট প্রশ্নে আমরা যাই। নেক্সট প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডেড দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিয়াম্বল একবারই অ্যামেন্ড করা হয় এবং সেটি করা হয় 42nd অ্যামেন্ডমেন্ট। নেক্সট প্রশ্ন আমরা যদি দেখি, বলা হচ্ছে কি হু অ্যামাং দ্য ফলোইং ইজ এম্পাওয়ার টু এস্টাবলিশ দি ইন্টারস্টেট কাউন্সিল। এই দেখো কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম ইন্টারস্টেট কাউন্সিল, ইন্টারস্টেট কাউন্সিলের যে চেয়ারপারসন তিনি হলেন গিয়ে প্রাইম মিনিস্টার, বাট এস্টাবলিশড করেন কে? এস্টাবলিশড করেন প্রেসিডেন্ট। নেক্সট, ইন হুইচ ইয়ার রাজ্যসভা কনস্টিটিউটেড ফর দি ফার্স্ট টাইম, রাজ্যসভা প্রথমবার কনস্টিটিউট হয়েছে কবে? তো রাজ্যসভা বলো কিংবা লোকসভা বলো, কনস্টিটিউট হয়েছে এরা দুটোই 1952-তে, 1952-তে, এবং তাদের যে নাম চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে 1954-এ। ফার্স্ট জেনারেল ইলেকশন হয়েছে 51 থেকে 52, 51 to 52। নেক্সট, হোয়াট ইজ দি কোরাম টু কনস্টিটিউট আ মিটিং অফ লোকসভা, লোকসভাতে যদি কোনো একটি মিটিং করতে হয় তাদের মিনিমাম নাম্বার অফ পার্সন কতজন প্রেজেন্ট থাকলে সেটা পসিবল? তো সেটা হচ্ছে 1/10 অফ দ্য টোটাল মেম্বার অফ দ্য হাউস, এটাই হবে আমাদের আনসার। এটাকে কোরাম বলে। আর কোরাম মানে তার মানে কি? মিনিমাম কতজন দরকার একটা মিটিং করতে। সো বেস্ট ওয়ান লাইনার কম্বো তোমাদের জন্য রয়েছে, যে কোনো এক্সামেরই তোমরা প্রিপারেশন নাও না কেন, এখানে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মেডাইভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, টোটাল জিএস সেকশনের তোমরা এখানে আমাদের বেস্ট ওয়ান লাইনার কম্বো পেয়ে যাবে, এবং তাও বেঙ্গলিতে। তোমরা যদি মনে করো এটার ইংলিশ ভার্সনও অ্যাভেলেবেল রয়েছে, আমাদের ওয়েবসাইটে আরও প্রচুর নোটস অ্যাভেলেবেল রয়েছে, যার থ্রু দিয়ে তোমরা তোমাদের প্রিপারেশনকে অনেকটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। তোমরা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। নেক্সট এখানে আমরা কোশ্চেনে যাব, দ্য কনসেপ্ট of a union of state in Indian constitution has been derived from, union of state এই কনসেপ্টটা আমরা কোথা থেকে ডিরাইভ করেছি? তো ইউনিয়ন কনসেপ্ট আমরা ডিরাইভ করেছি ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। নেক্সট প্রশ্ন আমরা যদি দেখি, পুজন জাজ অফ হাইকোর্ট ইজ, সো এখানে বেসিক্যালি যেটা কোশ্চেনটা একটা মানে যেটা আমাদেরকে ট্রাবল দিতে পারে সেটা হচ্ছে কি এই মিনিংটা কি। তো এই মিনিংটা এখানে আমরা যদি খেয়াল করার চেষ্টা করি, আগে উত্তরটা তোমরা তখনই ধরতে পারবে, অল অফ দিস কখনো হতে পারে না, বিকজ এখানে কোনো একটা স্তরের কথা বলা হচ্ছে। এটি মানে হচ্ছে গিয়ে নিম্নতর পদস্থ, যিনি কিনা সবচেয়ে নিম্ন পদস্থের রয়েছেন তার নামটি। তো আর জাজ অফ আদার দেন চিফ জাস্টিস, চিফ জাস্টিসের জায়গা থেকে যে নিচে রয়েছে, কারণ চিফ জাস্টিস এখানে রয়েছে অল দ্য জাজেস ইনক্লুডিং দ্য চিফ জাস্টিস, আর চিফ জাস্টিসের নিচে রয়েছে তারা নিম্নতর পদস্থ। নেক্সট প্রশ্ন আমরা যদি দেখি, হোয়াট উইল বি হ্যাপেন্ড ইফ প্রেসিডেন্ট সামন ফর দি জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট অ্যান্ড ইন দ্য মিন টাইম লোকসভা ডিসলভ, তার মানে প্রেসিডেন্ট কোনো একটা আলোচনা করবার জন্য জয়েন্ট সেশন ডেকেছে পার্লামেন্টে, কিন্তু ইন দ্য মিন টাইম লোকসভা ডিসলভ হয়ে গেছে। এবার দেখো লোকসভা যদি ডিসলভ হয়ে যায় তাহলে কি বিল কখনো পাস হতে পারে? দেখো অপশনসগুলো দেখো, বিল উইল বি ল্যাপসড, তাহলে বিলটা কখনো পাস হবে না, কখনো ল্যাপস হতে পারে। তারপরে বলছে জয়েন্ট সেশন উইল বি হেল্ড ইন শিডিউল টাইম, জয়েন্ট সেশন তো হবেই না, কারণ হচ্ছে লোকসভা তো ডিসলভ হয়ে গেছে। জয়েন্ট সেশন উইল বি ক্যান্সেলড, এবার দেখো জয়েন্ট সেশন উইল বি ক্যান্সেলড, জয়েন্ট সেশন ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এই অপশনটা পড়ে রইলো। তারপরে কি বলছে, জয়েন্ট
সেশন উইল বি হেল্ড আফটার কম্পোজিশন অফ নিউ লোকসভা। নতুন লোকসভা গঠন করার পরে ওই টপিকটিকে নিয়ে আবার জয়েন্ট সেশন হবে। এবার প্রেসিডেন্ট জয়েন্ট সেশন ডেকেছে। জয়েন্ট সেশন কখন ডাকা হয়? জয়েন্ট সেশন ডাকা হয় যখন কোনো একটি বিলকে নিয়ে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কোনোভাবেই কোনো মধ্যস্থতা করা যাচ্ছে না, তখন গিয়ে জয়েন্ট সেশন ডাকা হয় প্রেসিডেন্টের দ্বারা এবং তার চেয়ারপারসন থাকেন স্পিকার। এবার দেখো, বিলটা ল্যাপস, লোকসভা যখন নেই তার মানে বিল ল্যাপস হবে। এবার আমাদেরকে বুঝে বার করতে হয় যে কোনটা মাচ মোর অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যদি দেখি তো এখানে দেখা যাচ্ছে যে খুবই অস্বাভাবিকভাবে উত্তরটা আমাদের কি হয়ে যাচ্ছে, জয়েন্ট সেশন উইল বি হেল্ড ইন শিডিউল টাইম। এটা কেন হলো? এবার এখানে একটা ছোট্ট পয়েন্ট তোমাদের ব্রেনে ক্লিয়ার করে নিতে হবে। এখানে কি বলছে, ইফ প্রেসিডেন্ট সামান ফর দ্য জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট অ্যান্ড ইন দ্য মিন টাইম লোকসভা ডিসলভ। তার মানে আগে প্রেসিডেন্ট সামান করে নিয়েছে, দেন লোকসভা ডিসলভ হয়েছে, এই রকম পরিস্থিতিতে জয়েন্ট সেশনটা হয়ে যাবে। কিন্তু যদি এই রকম হয়, লোকসভা ডিসলভ হয়ে গেছে এবং তারপরে কোনোভাবে জয়েন্ট সেশন ডাকা হয়েছে, তখন কিন্তু এক্ষেত্রে কোনো রকম কোনো জয়েন্ট সেশন হবে না এবং তখন কিন্তু এই বিলটা ল্যাপস হয়ে যাবে। তো আমি আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন কি বলছে, which of the following article in the Constitution of India are exceptions to the fundamental right enumerated in Article 14 and 19? তো এখানে কোন যে পার্টিকুলার ফান্ডামেন্টাল রাইট যেখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 14 এবং আর্টিকেল 19 মধ্যে রয়েছে, কোন ফলোয়িং আর্টিকেল ইন দি ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা এক্সেপশন বলছে। তো এক্সেপশন যদি আমি দেখি তো এখানে দেখো কোশ্চেনের মানেটাকে বুঝতে হবে। ফলোয়িং আর্টিকেল ইন দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এক্সেপশন টু দি ফান্ডামেন্টাল রাইট, 14 এবং 19 এক্সেপশন। তো আমি আর্টিকেল 14 কি জানি? আমি আর্টিকেল 14 জানি ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল, আর এখানে আমি কি জানি? ফ্রিডম। বাট ইকুয়ালিটি মানে কি এটা যে আমি যা ইচ্ছা তাই করতে পারি? ফ্রিডম মানে কি এটা যে আমি যা ইচ্ছা তাই করতে পারি? না তো। তার মানে কোথাও না কোথাও এখানে বাধা দেওয়া হচ্ছে। তো সেই বাধা দেওয়ার পয়েন্টটা আমি কোথায় গিয়ে পাবো? তো এক্ষেত্রে এই যে 14 এবং 19 ইকুয়াল জায়গা থেকে এটা আসবে না। সো এবার তোমাকে জানতে হবে 31A এবং 31C মানেটা কি। 31A আমাদেরকে বলছে সেই সমস্ত লকে এরা প্রোটেক্ট করে যেটি কিনা অ্যালাউ করে স্টেটকে টু অ্যাকোয়ার পাবলিক প্রপার্টিজ ফর পাবলিক পারপাসেস। মানে সিম্পল কথা, জঙ্গল যদি মনে করা হয় পাবলিক প্রপার্টিকে অ্যাকোয়ার করতে হবে জনসাধারণের উদ্দেশ্যে, তাহলে কিন্তু সেটাকে অ্যাকোয়ার করে নেওয়া হবে। এর মানে এটা নয় যে এটি ফান্ডামেন্টাল রাইটকে নষ্ট করলো। 31C কি বলে, স্টেটের কাছে পাওয়ার আছে, তারা ল বানাতে পারে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির বেসিসে। এই ল কোনোভাবেই ফান্ডামেন্টাল রাইটকে কিন্তু ভায়োলেট করছে না, যা কিনা আর্টিকেল 14 এবং আর্টিকেল 19 মধ্যে রয়েছে। তাহলে এই যে প্রশ্নটি কিন্তু খুবই সুন্দর একটি প্রশ্ন আমাদের জন্য। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ওয়াজ ইনসার্টেড ইন দি প্রিয়াম্বল বাই দি কনস্টিটিউশন। তো এখানে কোন ওয়ার্ডটি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এখানে অ্যাড করা হয়েছে। তো 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এখানে 3টে ওয়ার্ড অ্যাড করা হয়েছিল। তো আপাতত এখানে রয়েছে আমাদের সোশ্যালিস্ট, বা টোটাল যে ওয়ার্ডগুলো যেগুলো অ্যাড করা হয়েছে সেগুলো কিন্তু আমাদের মনে রাখা দরকার। তো এখানে এই যে ছোট ছোট কোশ্চেনগুলো রয়েছে বা কি পড়তে হবে কি পড়তে হবে না, পুরোটাই কিন্তু আমরা আমাদের বিভিন্ন আলাদা আলাদা যে সাবজেক্টিভ ওয়াইজ নোটস রয়েছে আমাদের প্ল্যাটফর্মে, সেখানে আলাদা সাবজেক্টের ঠিক কতটা পড়া দরকার সেই অনুযায়ী কিন্তু নোটস বানানো রয়েছে। তোমরা আমাদের ওয়েবসাইটে একবার চাইলে ভিজিট করতে পারো। তো এখানে সেকুলার, সোশ্যালিস্ট এবং ইন্টিগ্রিটি এই তিনটে শব্দকে এখানে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে জুড়ে দেওয়া হয়েছে। Anti-defection law was passed by the parliament by which constitutional amendment act? Anti-defection law passed by the parliament এখানে 52nd amendment act 1985. By which constitutional amendment part 9b was added to the Indian constitution? part 9b এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যেটি অ্যাড করা হয়েছে সেটি 97th constitutional amendment এর দ্বারা 9b. Which of the following constitutional amendment act made it compulsory for the president to give his assent to the constitutional amendment bill? কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা এটা কম্পালসারি করে দেওয়া হয়েছে প্রেসিডেন্টের কাছে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলে, সেই বিলে প্রেসিডেন্ট বাধ্য সই করতে। তো এইরকম ঘটনা তো আমাদের ম্যাক্সিমামই ঘটেছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ। এটাই বেসিক্যালি আমাদের ধারণা থাকে। বাট দেখো, তাহলে এইরকমভাবে না পড়লে হয় না। কিছু কিছু কোশ্চেন থাকে যেখানে এক্স্যাক্টলি ধরতে হয় পয়েন্টগুলোকে, যে হ্যাঁ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ অনেক খারাপ কিছু ঘটনা ঘটেছে যেখানে অনেক জোর দেওয়া হয়েছে, বাট প্রেসিডেন্ট যে অ্যাসেন্টটা সেটা কম্পালসারি করা হয়েছে 24th অ্যামেন্ডমেন্ট 1971। এটা মাথায় বসিয়ে নিতে হবে। এবার এই কোশ্চেনটা করলে পরে আবার পড়বে, আবার যদি ভুল করো আবার মাথায় বসিয়ে নিতে হবে। এই ছোটো ছোটো পয়েন্টগুলোকে কিন্তু মাথায় রেখে এগোতে হবে।
কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা কনস্টিটিউশনে প্রোভাইড করা হয়েছে 27% রিজার্ভেশন ফর দি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস কিসের জন্য? হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের, এখানে গভর্নমেন্টের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস ইন গভর্নমেন্টের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের জন্য, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের উত্তরটা কি? এক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে 93rd অ্যামেন্ডমেন্ট। নেক্সট প্রশ্নে যাই আমরা। তার আগে বলে রাখি, ইন্ডিয়ান পলিটির মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল এবং পার্টসেরও কিন্তু আমাদের নোটস তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে আমাদের ওয়েবসাইটে। Who has the power to make law and policies for the country as per Indian Constitution? ইন্ডিয়ান কনস্টিটিউশনের অনুযায়ী আমাদের ল বানানোর রাইট কার আছে? সো ল বানানোর রাইট খুবই স্বাভাবিকভাবে ল মেকার যারা, তারা পার্লামেন্টেরিয়ান, তাদের আছে। The parliament is formed by which of the following? লোকসভা, রাজ্যসভা and president. Option number 3. Who has the power to regulate the right of citizenship in India? Citizenship রাইট রেগুলেট করার রাইট কার আছে? সব কিছুই কিন্তু এই কাজগুলো পার্লামেন্টের আছে। এই ক্ষমতাগুলো কিন্তু প্রেসিডেন্টকে আমরা দিতে পারি না, কারণ একজনের সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের হাতে এরকম ক্ষমতা চলে গেলে সেটা ধ্বংসাত্মক হতে পারে। When the office of chairman of the council of state is vacant, then his or her duties shall be performed by which of the following? তো কাউন্সিল অফ স্টেটের যে চেয়ারপারসন, তার যদি এখানে যে অফিস সেটা যদি ভ্যাকেন্ট থাকে, তাহলে তার ডিউটিগুলোকে পারফর্ম করা হবে কার দ্বারা? তো কাউন্সিল অফ স্টেটের চেয়ারপারসন, কাউন্সিল অফ স্টেট এবং কাউন্সিল এখানে আমাদের হচ্ছে পিপল অফ ইন্ডিয়া, এই দুটো জায়গার মিনিংটাকে ক্লিয়ার রাখতে হবে। তো কাউন্সিল অফ স্টেট হচ্ছে রাজ্যসভার চেয়ারপারসন যদি এখানে না থাকেন, তাহলে তার পরবর্তী টাইমে এখানে কে থাকবেন? তার ডিউটিগুলিকে পারফর্ম করার জন্য খুবই স্বাভাবিক প্রেসিডেন্ট কখনো থাকবে না। স্পিকার তো লোকসভার জন্য লোক, সিনিয়র মোস্ট, এখানে আলাদা করে ওরকম কোনো ব্যাপার নেই, ডেপুটি চেয়ারম্যান অফ কাউন্সিল অফ স্টেট। এখানে আর্টিকেল 352, 356 এবং 360 তিনটে জায়গা আমরা যদি দেখি, 352 ন্যাশনাল ইমার্জেন্সিকে নিয়ে কথা বলে, 356 আমাদের প্রেসিডেন্ট রুলকে নিয়ে কথা বলে বা স্টেট ইমার্জেন্সি এর নাম, কনস্টিটিউশনাল ইমার্জেন্সি এর নাম, এবং 360 যেটি একবারও ইন্ডিয়াতে এখনো হয়নি, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সিকে নিয়ে কথা বলে। এই যে 356 যেটি মিডিলে রয়েছে, তাকে কনস্টিটিউশনাল ইমার্জেন্সিও বলে। এই ম্যাটারটাকে একটু পুট করে নাও, এক একটা টাইমে না এক একটা ছোটো ছোটো ইনফরমেশন মাথায় পুট করবে, দেখবে ওই রিলেটেড ইনফরমেশন ভবিষ্যতে এলে তোমাদের ডাইরেক্ট উত্তর ঠিক হয়ে যাচ্ছে। হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস ওয়্যার ইনিশিয়ালি প্রোভাইডেড ইন দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? একদম প্রথমে কটা এখানে ফান্ডামেন্টাল রাইট আমরা পেয়েছিলাম? 7টা পেয়েছিলাম। এই মুহূর্তে আছে কটা? 6টা। রিটস অফ ম্যান্ডামাস ইজ আ ফান্ডামেন্টাল রাইট ক্লাসিফাইড আন্ডার ম্যান্ডামাস, ম্যানেদের মাস। তো এটা কি? এটা হচ্ছে কি কিভাবে রিটসের রেসপেক্টে ক্লাসিফাই করা হয়? তো ম্যান্ডামাস কি? রেমিডিজের পার্ট, এখানে কনস্টিটিউশনাল রেমিডিজের পার্ট। নেক্সট আমরা যদি দেখি, সেখানে এখানে অপশনস দেখলেই কিন্তু উত্তর আমাদের হয়ে যাচ্ছিল। তাছাড়া নেক্সট কোশ্চেন হচ্ছে, উইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন উইল ইউ ফাইন্ড দ্য 6 ব্রড ক্যাটাগরিজ অফ ফান্ডামেন্টাল রাইট? তো ফান্ডামেন্টাল রাইট কোন পার্টে রয়েছে? আমাদের পার্ট 3-তে রয়েছে, পার্ট 3, পার্ট 4, পার্ট 4A, পার্ট 8, 9, এ বি, 9-এর এ বি, এগুলো সব করেই কিন্তু আমাদের প্রত্যেকটা পার্টই আমাদের কিন্তু পড়তে হয়। উইচ ওয়ান অ্যামং দি ফলোইং রিটস লিটারালি মিনস ইউ হ্যাভ দ্য বডি? ইউ হ্যাভ দ্য বডি, তো এখানে হ্যাভ দ্য বডিকে, হ্যাভ দ্য বডি হচ্ছে হিবিয়াস কর্পাস। উইচ ডাইরেক্টিভ প্রিন্সিপাল হ্যাজ বিন implemented in establishing handloom and handcraft board? হ্যান্ডলুম হ্যান্ডক্রাফট বোর্ডের এস্টাবলিশমেন্টের জন্য কোন ডাইরেক্টিভ প্রিন্সিপাল এখানে আছে? সো এখানে আমরা যদি দেখি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল বলেছে প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট, একদমই হতে পারে না। পার্টিসিপেশন অফ ওয়ার্কার ইন ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রি, এটা কি হতে পারে? প্রমোট কটেজ ইন্ডাস্ট্রি অন কোঅপারেটিভ বেসিস। এবার ভাবো, তোমার অপশন সব কিছু যে সবসময় পড়লে মনে থাকবে এমনটাও কিন্তু নয়। এখানে সিম্পল কথা, হিউম্যান কন্ডিশন বাড়ানোর জন্য হ্যান্ডলুমই করতে হবে এমন কোনো কথা নেই। হ্যান্ডলুম করলেই যে এনভায়রনমেন্ট প্রোটেক্ট হবে এমনও ব্যাপার নয়। ম্যানেজমেন্ট করবে শুধুমাত্র হ্যান্ডলুমের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এমনটাও নয়। তাহলে এটা আমাদের উত্তর হতে পারে। এভাবে না ভাবতে হবে কোশ্চেন সলভ করতে গেলে। উইচ ওয়ান অফ দ্য ফলোইং আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাইরেক্ট স্টেট টু এনশিওর দ্য রাইট অফ সিটিজেনশিপ অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড? অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড আর্টিকেল 39-এ রয়েছে, এবং এইগুলিকে মাথায় রাখতে গেলে আমাদের শুধুমাত্র যে এমন মানে অনেকের মিসকনসেপশন আছে যে শুধু ফান্ডামেন্টাল রাইট পড়ে ফেললাম, শুধু আমি কয়েকটা হয়তো ইমার্জেন্সি রিলেটেড আর্টিকেলস পড়ে ফেললাম, প্রেসিডেন্টের পড়লাম, বাট না, আমাকে ডিপিএসপিও পড়তে হয়, ফান্ডামেন্টাল ডিউটিজেরও আমাকে দেখতে হবে। তো ওই কালেকশনটা যেটা বলছিলাম আমাদের ওয়েবসাইটে রয়েছে, তোমাদের দেখালামও, তোমরা কিন্তু সেই কালেকশনটা আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারো। তাহলে শুধু সেই সেকশনটা পড়ে নিলে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হোল্ডস অফিস ডিউরিং দ্য প্লেজার অফ, তো প্লেজার নিয়ে যখন কথা হবে, তো এই ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া আমাদের আনসার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের আলোচনা। তো ইংলিশ ভার্সন প্লাস বেঙ্গলি ভার্সন বোথ সেকশন ওয়ান লাইনার কম্বো আমাদের অ্যাভেলেবেল রয়েছে। ইন্ডিভিজুয়ালও যদি কেউ পারচেস করতে চাও, লাইক ওনলি মডার্ন হিস্ট্রি লাগবে, ওনলি জিওগ্রাফি লাগবে, সেক্ষেত্রেও তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার।